বাংলাদেশি শিশু এবং জনস্বাস্থ্যের জন্য সংক্রামক রোগগুলো অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকের আলোচনায় আমরা কথা বলার চেষ্টা করব যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন ধরনের সংক্রামক রোগগুলো সবথেকে বেশি বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে এবং ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রীয় পর্যায়ে কোন ধরনের কার্যকর পদক্ষেপগুলো গ্রহণ করতে পারলে আমরা সঠিকভাবে সেগুলোকে প্রতিরোধ করতে পারবো এবং সেই সাথে মৃত্যু হার কমাতে পারবো। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংক্রামক ব্যাধি সাম্প্রতিক বিস্তার ও করণীয়, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। আমাদের সঙ্গে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর আবু জামিল ফয়সাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমাদের সাথে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর শাফিউন নাহিন শিমুল, পরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। যেমনটি বলছিলাম যে বর্তমানে বাংলাদেশে কিন্তু সংক্রামক ব্যাধির বিস্তারটা অনেক বেশি বেড়ে গেছে। আমি ডক্টর লিয়াকত আলী স্যার, আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। এই মুহূর্তে আপনার কাছে আসলে কি মনে হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটিরও বেশি হবে যদি না আমি ভুল করে থাকি। তো এই যে জনসংখ্যাটা বেশি বা ঘন বসতিপূর্ণ আমরা একটা দেশ বলতে পারি, তো আমাদের এই ঘন বসতিপূর্ণ দেশের মধ্যে সংক্রামক ব্যাধিগুলো আসলে কতটা ঝুঁকির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে কতটা ঝুঁকি এখন তো আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি মেজেলসের এই যে আউটব্রেক প্রাদুর্ভাব নিয়ে, এবং আমাদের নিষ্পাপ শিশুগুলোর মৃত্যু আমাদের সবাইকে স্পর্শ করছে। মেজেলস এবং হামের সম্পর্কিত যে উপসর্গ নিয়ে, সেই উপসর্গগুলো নিয়ে যে শিশুদের হাহাকার এবং পিতামাতা, আত্মীয় স্বজন এবং আমাদের দেশবাসী সবার, আমাদের সেই কথাটি থেকে আমরা বুঝতে পারি যে এটি অত্যন্ত একটা আশঙ্কাজনক বিষয় হয়ে উঠেছে। তো এখন আমাদের আসলে যেটা হয়েছে, কিছুদিন আগে আবার কোভিড নিয়ে সেই আলোচনা ছিল। কোভিডের সময় তো আমরা সবাই ভুক্তভোগী সারা বিশ্বের মতো, কিন্তু আসলে আরও অনেকগুলোই অসুখই কিন্তু আমাদেরকে মাঝে মাঝে ভোগাচ্ছে। এবং আমরা তো সবসময় সাম্প্রতিক বছরগুলোতে বা দশকগুলোতে আমরা ভেবেছিলাম যে আমরা মোটামুটি সংক্রামক ব্যাধি জয় করে ফেলেছি, অসংক্রামক ব্যাধিগুলো আসল ব্যাধি, 70% মানুষ সেখানে মৃত্যুবরণ করছে। সুতরাং আসলে সংক্রামক ব্যাধি সম্পর্কে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ছাড়তে শুরু করেছিলাম আমরা সবাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, আসলে এইভাবে ঠিক বিচ্ছিন্ন করা যায় না। যখন ধরুন কোভিড একটা সংক্রামক ব্যাধি, কিন্তু মৃত্যুবরণ করছিল কিন্তু যারা ডায়াবেটিক তাদেরই সবচেয়ে বেশি, হাইপারটেনশন তারা বেশি, হ্যাঁ, কোমরবিডিটি ছিল। তো তাহলে দেখা যাচ্ছে সংক্রামক অসংক্রামক ব্যাধিকে এই ধরনের ব্র্যাকেটে আবদ্ধ না করে দেখা যাবে যে আসলে রোগ ব্যাধির একটা সাধারণ কতগুলো বিষয় রয়েছে, এবং তার মধ্যে সংক্রামক ব্যাধি মাঝে মাঝে ফুৎকারে জ্বলে উঠছে। এবং শুধু আজকে যেমন মেজেলস, গত কয়েক বছরের মাঝে মাঝে ডেঙ্গির প্রকোপ নিয়ে আমরা অনেক ভুগলাম, তাই না? এবং আসলে নীরবে আরও কিছু সংক্রামক ব্যাধি কিন্তু আমাদেরকে নিরন্তর আক্রমণ করছে। কয়দিন আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আমরা দেখলাম যে ম্যালেরিয়ায় মৃত্যুবরণ করলেন, তাই না? আবার ভেতরে ভেতরে কিন্তু আমাদের যক্ষা রোগের প্রাদুর্ভাব কিন্তু খুবই অপ্রত্যাশিত ছিল, অপ্রত্যাশিত, যে এই মুহূর্তে আসলে ম্যালেরিয়াতে কি আক্রান্ত হয়ে মারা যায়। ম্যালেরিয়ার সংখ্যা বাড়ছে, বৃদ্ধি পেয়েছে, এটা অবাক কাণ্ড। এবং ম্যালেরিয়ার সঙ্গে আবার ডায়াবেটিসের যে সম্পর্ক রয়েছে, এগুলো কিন্তু অত্যন্ত মানে খারাপ সংবাদ। যে মানে এই সঙ্গে আবার টিউবারকুলোসিস, যক্ষাও কিন্তু যথেষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, এবং যথেষ্ট মানে নিয়ন্ত্রণে কিন্তু ওইভাবে যেটাকে আমরা স্বস্তির কথা বলে ভেবেছিলাম সেটি নেই। এবং এছাড়াও মাঝে মাঝে যেমন নিপা ভাইরাসের আক্রমণ হচ্ছে, আমাদের অন্যান্য H1N1 নিয়ে ইনফ্লুয়েঞ্জার আক্রমণ হচ্ছে, এই নানান ধরনের কিন্তু সংক্রামক ব্যাধি ঘুরে ফিরে আসছে। এবং আবার ভাবা হচ্ছে যে যেটা অচেনা কোনো, যেমন কোভিড-19 যে প্যান্ডেমিকটা, এই ধরনের কিন্তু অচেনা সংক্রামক ব্যাধিও এসে যেতে পারে। তার মানে হলো যে আমাদের কিন্তু নানান ধরনের সংক্রামক ব্যাধির আক্রমণে আমরা মানে যেটাকে বলা হয় দেশে এটা খুবই উদ্বেগজনক পরিস্থিতিতে মাঝে মাঝে পৌঁছে যাচ্ছে। তার মানে আমাদের সতর্ক থাকার বিষয় রয়েছে, এবং সংক্রামক অসংক্রামক ব্যাধিকে একসঙ্গে বিবেচনা করে যেন কোনোভাবেই আমরা না ভাবি যে আমরা এটি জয় করে ফেলেছি, এবং দুটোকে সমানভাবেই প্রায়োরিটি দিতে হবে। ডক্টর আবু জামিল ফয়সাল স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এই যে বর্তমানে হামের বিষয়টা লিয়াকত স্যার বলছিলেন, এটা কি আসলে আমরা আউটব্রেক বলতে পারি, নাকি
এপিডেমিক বলতে পারি, যেমন অনেকে একটু এই বিষয়টা নিয়ে একটু কনফিউজ, অনেকে মুখে মুখেই বলছে জনসাধারণ যারা রয়েছে যে এটা মহামারী আকারে দেখা দিচ্ছে। প্রশ্নটা খুবই তাৎপর্যপূর্ণ, কিন্তু দেখতে হবে যে এপিডেমিকের একটা ডেফিনিশন আছে, সেই ডেফিনিশনে এখনো হয়নি, কিন্তু সারা দেশে এটা বিস্তার লাভ করছে। এপিডেমিকে বলে যে ছোট জায়গার থেকে একদম অনেক বড় পরিসরে হওয়াটা, এটা হলো একটা দিক। কিন্তু জনবসতির মানে আমাদের জনসংখ্যার অনুপাতে যে সংখ্যায় হাম হচ্ছে, ঠিক সেটা ওইরকম এপিডেমিক পর্যায়ে যায়নি। আর এপিডেমিক বললে পরে সরকার যদি এপিডেমিক হিসাবে এটা ঘোষণা করে, একটা আতঙ্ক সৃষ্টি হবে, এবং সেই আতঙ্কটা তখন আবার মোকাবেলা করার জন্য আবার অন্যরকম আরও চেষ্টা করতে হবে। সেই জন্য সব দিক মিলে এটাকে আউটব্রেক হিসাবেই আমরা বলছি। তবে একটা জিনিস সরকারের অবশ্যই করা উচিত ছিল, যে আজকে থেকে প্রায় 5 সপ্তাহ আগে বা 6 সপ্তাহ আগে যখন নাকি আউটব্রেকটা হইল, রাজশাহীতে হইল, দক্ষিণবঙ্গে হইল, তখন একটা আউটব্রেক ইনভেস্টিগেশন কমিটি করে দেওয়া উচিত ছিল, যে এগুলো সব কারণগুলো দেখা উচিত ছিল, যে পিছনে কি কি কারণ। অন্য মুখে মুখে অনেক কারণে কথা বলা হচ্ছে, কিন্তু সেই কারণের থেকেও আরো কি কারণ আছে সেইগুলো দেখা উচিত। যেমন এই মুহূর্তে আপাতত বলা হচ্ছে যে টিকা কভারেজটা প্রপারলি হয়নি, এটাকে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে আর কি কি কারণ থাকতে পারে? আমার কাছে তো মনে হয় যে টিকা যেহেতু কভারেজ ডেফিনেটলি একটা বড় ইস্যু, কিন্তু তার পরপর দেখতে হবে যে বাচ্চাগুলা মানে মারা যাচ্ছে, তাদের মধ্যে অপুষ্টি হলো একটা বড় বড় সমস্যা। তার মানে কি, যে বাচ্চাদের অপুষ্টিটা আমরা কোনোভাবেই মানে আমাদের লক্ষ্যের মধ্যে ছিল না, আমাদের নজরে ছিল না। এবং এই অপুষ্টি কেন হচ্ছে দেখতে হবে, যে বাচ্চারা জন্মের পরে ব্রেস্ট ফিড করে কি না। আমরা 2017-তে ব্রেস্ট ফিডিংয়ের মাত্রা ছিল প্রায় 65%, সেটা 2022-এ এসে কমে হইল 55%। তার মানে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং মোটেই আর হচ্ছে না। কারণ আছে, কেন মারা চাকরি করে, মারা কাজ করে, সো মারা প্রেগনেন্ট মানে ডেলিভারি পরপরই দৌড় দেয়, কাজের দৌড় দেয়, সি সেকশন বাড়তেছে। মানে আমাদের দেখেন সি সেকশন ভয়ঙ্কর অবস্থায় গেছে, এবং সেই সি সেকশনের মাগুলা ব্রেস্টফিড করায় না। তো এই ব্রেস্টফিডিং না হতে অপুষ্টির থেকে হামে হলেই মৃত্যু। তো মানে সব কিছুরই ভালো মতে পর্যবেক্ষণ করা উচিত। এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি পুষ্টির বিষয়টাকে নিয়ে এসেছেন, যেটাকে আসলে ইগনোর করা হচ্ছিল, যে টিকার কাভারেজ দেওয়া হয় নাই বা টিকা কাভারেজ প্রপারলি হয়নি বলেই কিন্তু বাচ্চাগুলো মারা যাচ্ছে। অনেকে কিন্তু টিকা কমপ্লিট করেনি বা একেবারেই তারা দেয়নি, এবং সেই বাচ্চাগুলো ম্যাল নরিশড ছিল। শুধু দুটো মিলেই কিন্তু সেই বাচ্চাগুলোর মৃত্যু হয়েছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। ডক্টর শাফিউন নাহিন, আপনার কাছে একটু জানবো যে কোন কোন পরিবেশগত এবং সামাজিক কারণ আসলে এই ধরনের সংক্রামক ব্যাধিগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ধন্যবাদ আপনাকে। আসলে যদি আমরা একটু হাম দিয়ে শুরু করি, যেহেতু এটা রিসেন্ট, আপনার এটা কিন্তু গ্লোবালি বেড়েছে। এই জিনিসটা অনেকেই হয়তো নোটিস করে না, যে আপনার কোভিডের পরপর অনেক জায়গায় কিন্তু যে 0 ডোজ, যেটা বাচ্চারা একটাও হামের টিকা নেয় নাই, এই প্রপোর্শনটা কিন্তু বেড়ে গিয়েছে। সেটা বাংলাদেশ না, ইভেন ইউএসএ যদি আপনি দেখেন, গত 2-1 বছরে কিন্তু ওদের রেকর্ডটা হাম ইনফেক্টেড হচ্ছে, বাট মৃত্যুটা ওদের কম, যেহেতু তাদের হেলথ সিস্টেম বেটার। মৃত্যুটা 3 জন বোধহয় মারা গিয়েছে গত বছর, আমি দেখলাম ওদের ডেটায়, বাট 3টাও কিন্তু অনেক বেশি, যেটা আমরা ধরে নিয়েছিলাম যে সারা ওয়ার্ল্ডে মোটামুটি হাম চলে গিয়েছে। সেই জায়গাটা থেকে কিন্তু এই কিছু পকেটে কিন্তু এটা হচ্ছে আউটব্রেকটা। গত বছর বোধহয় মরক্কোতে প্রায় 100-র উপরে বাচ্চা মারা গিয়েছে। সো এটা একদিকে হচ্ছে গ্লোবাল একটা প্যাটার্ন থেকেই আমাদের এটা হয়েছে। এই গ্লোবাল প্যাটার্নটা কীভাবে আসলো, যেহেতু কোভিডের সময় এটা ডিসরাপ্টেড হয়েছে সারা বিশ্বেই, তো ওইটার একটা কিউমুলেটিভ এফেক্ট হচ্ছে। আপনি হয়তো জানেন যে মানবদেহে যেই সকল ভাইরাস খুব দ্রুত ছড়ায়, হামেরটা কিন্তু সেটা অন্যতম। এবং এখানে বলা হয় যে 95% যদি কভার করা যায়, বোথ ডোজ, তাহলেই ইউ আর প্রোটেক্টেড।
আমাদের কিন্তু এটা 86 বা এবং সেকেন্ড ডোজটা বোধহয় 81-এর মতো। সো এখানে একটা লুপহোলস রয়ে গিয়েছে। আচ্ছা, তো সেটা একটা বিষয় যে গ্লোবাল প্যাটার্ন থেকে এখানে আমরা আছে, সুতরাং সব দোষই আমাদের, এটা আমি বলতে রাজি না। কিন্তু পাশাপাশি আমাদেরটা আবার গ্লোবাল দিয়ে পুরোটা ব্যাখ্যা করা যাচ্ছে না। আপনি জানেন যে গত 2-3 বছরে অনেক আন্দোলন হয়েছে এবং এরা কিন্তু হচ্ছে যারা টিকাটা দেয় ফিল্ড লেভেলে, তারা কিন্তু হচ্ছে এই যে স্বাস্থ্য সহকারী যারা, তারা কিন্তু প্রায় 3 মাসের মতো আন্দোলনে ছিল। ওই সময়টা কিন্তু অনেকে টিকা নেয় নাই, একটা গ্যাপ হয়েছে। সো এইগুলা হচ্ছে ধরেন আপনার সিস্টেমের কিছু ইস্যুস, প্লাস গেভি থেকে আমরা যে টিকাটা কিনি, আসলে গেভি আমাদের টাকা দেয়, অ্যাকচুয়ালি গেভি থেকে টিকা কেনা হয় না, গেভি টাকা দেয় সরকারকে, সরকার ইউনিসেফের সাথে কথা বলে যোগাযোগ করে এবং ডাব্লিউএইচওর কারিগরি সহায়তায় কিন্তু ভ্যাকসিনটা কেনা হয়। এবং হামসহ আর কয়েকটা টিকা কিন্তু আমরা পুরোপুরি আমাদেরই কিনতে হয়, গেভি পুরাটা দেয় না যতটুকু আমি জানি। সো এই যে আপনি ওপিটা বন্ধ করে দিয়েছে, আপনি অপারেশনাল প্ল্যান যে হেলথ সেক্টরের এই ক্রয়গুলো যেভাবে হতো, আপনার গত সরকার কিন্তু এই অপারেশন প্ল্যানটা বন্ধ করে দিয়েছে বিকল্প একটা ব্যবস্থা না করে। কিন্তু অনেক অভিভাবকরা কিন্তু এটাও বলেছে যে তারা টিকা কিন্তু দিয়েছে, কেউ টিকা দিয়েছে, কিন্তু ওই যে আপনি যখন সিরিঞ্জ না থাকবে টিকা কিনলে তো লাভ নেই। মানে কনসেপ্টটা হচ্ছে যে একটা ফ্যাক্টরকে আমরা হয়তো বলা ঠিক হবে না, কিন্তু মাল্টিপল ফ্যাক্টর মিলে এটা হয়েছে। যেটা ফয়সাল ভাই খুব রাইটলি বলেছে, আমরা যখন রাজশাহীতে দেখলাম, আমরা কি যথেষ্ট গবেষণা করেছি, আমরা কি জানার চেষ্টা করেছি ওখানে কেন শুরু হলো, কাভারেজ কম নাকি ওই এলাকাটার যে অপুষ্টির সংখ্যাটা বেশি, না কি কোথায় গ্যাপটা ছিল, ওইটা জানা থাকলে কিন্তু আমাদের অনেক সহজ হতো। এই যে আপনি বললেন যে আসলে ওই সময়টাতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি, সেই উত্তরটা জানার চেষ্টা করব। একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর লিয়াকত স্যার, আপনার কাছে জানবো, যেটি বিরতির আগে বলছিলাম যে প্রথম দিকে যখন কয়েকজন শিশু মৃত্যুবরণ করলো, যেমনটি ডক্টর জামিল স্যার বলছিলেন যে তখনই যদি আমরা কোনো স্টেপ নিতে পারতাম, এটা নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করতে পারতাম, কারণটাকে খুঁজে বের করার চেষ্টা করতাম, তাহলে হয়তো আজকে এই পর্যায়ে আশা লাগতো না। আপনার কাছে কি মনে হয় যে আসলে কী ধরনের ইনিশিয়েটিভ নেওয়া লাগতে পারে? ধন্যবাদ। আসলে এই তদন্তের বিষয়টি সময় এখনো পার হয়ে যায়নি এবং তদন্ত এবং এ বিষয়ে দায়ী যে ফ্যাক্টরগুলো, উপাদানগুলো, নিয়ামকগুলো, এগুলো বের করা এবং ব্যক্তিদের সম্পর্কেও জানা দরকার, সেটা সত্যি কথা। কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু সারা বছরই ওয়ার্নিং দেওয়া হচ্ছিল। আমি হেলথ সেক্টর রিফর্ম কমিশনে ছিলাম, আমরাও কিন্তু বলেছিলাম যে সিস্টেমটা চেঞ্জ করা দরকার, ওপিটা অনেক ডুয়ালিটি সৃষ্টি করছে। কিন্তু একটা বলা ছিল যে একটা ট্রানজিশন পিরিয়ড লাগবে, হ্যাঁ, এক ধরনের প্রায় 2 বছরের আগের ওপিটাকে কন্টিনিউ করে তার মধ্যে একটা ট্রানজিশন প্ল্যান লাগবে। সেই প্ল্যান না করলে যে শুধুমাত্র মেজলসের ক্ষেত্রে, হামের ক্ষেত্রে তা না, ওভারঅল হেলথ সিস্টেমে বিরাট একটা যেটা বলে সেটব্যাক হয়ে গেছে, হ্যাঁ। কারণ ফ্যামিলি প্ল্যানিংয়ের যে সাপ্লাইগুলো ঠিকমতো যায় নাই, পুষ্টির ক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোতে সেটব্যাক হয়ে গেছে, টিকার ক্ষেত্রে তো হয়েছে যার একটা প্রমাণ চাক্ষুষ। তো এগুলো কিন্তু ওভারঅল আমাদেরকে শিক্ষা লাভ করা দরকার এবং এগুলো যে খুব বেশি মানে তদন্ত অবশ্যই দরকার, সেটা অন্যান্য অনেক কিছুর জন্য। কিন্তু এগুলো যদি আপনারা আগের অপারেশন প্ল্যানগুলোর ডকুমেন্ট দেখেন, বিভিন্ন রিভিউ দেখেন, বিভিন্ন রকম আলোচনার অনুষ্ঠানের সামারিগুলো আপনারা সংগ্রহ করেন, তাহলেই দেখা যাবে। আপনাদের এখানেও এই স্টুডিওতে আমরা আলাপ করে গেছি যে আসলে যদি আমাদের হেলথ সিস্টেমের কতগুলো বিষয়কে আমরা যদি ধারণ না করি, তাহলে এগুলোর সমাধান হবে না। যেমন ধরুন, আমরা এখন অবশ্যই যে টিকার বিষয়টি, টিকার অবহেলা, টিকা দেওয়া হয়নি ঠিকমতো, কিংবা সাপ্লাই ছিল না, কিংবা কোঅর্ডিনেশনে হিউম্যান রিসোর্স থেকে শুরু করে সাপ্লাইয়ের চেনে ব্রোকেন ছিল, এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু দেখুন, এই যে আমরা শুধু মেজলস না, মেজলসে ধরুন 95% না হলে হার্ড ইমিউনিটি হয় না, এটা একটা স্পেশাল টাইপের। কিন্তু আমাদের আরও যে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ, আমি আগেরবার বলতে ভুলে গেছি, যে ডায়রিয়া, যেগুলো অন অফ দ্য একটা মেজর সংক্রামক ব্যাধি, এগুলোর সবের সঙ্গে এই যে মানে ফয়সল ভাই যেটা বললেন যে অপুষ্টির সম্পর্ক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি লক্ষ্য করবেন যে আমাদের যে অর্জনটা ছিল, ধরুন 2010-11 দিকে আমাদের একদম যেটাকে বলা হয় এক্সট্রিম সিভিয়ার অপুষ্টি, ম্যালনিউট্রিশন ছিল রাফলি 8%, এখন সেটা বেড়ে 11.5।
আমাদের যে স্টান্টিং, হ্যাঁ, যে গ্রোথের যে আন্ডার নিউট্রিশন, স্টান্টিং, এগুলো সব কিছুই কিন্তু 20-এর উপরে এবং কোনো কোনো ক্ষেত্রে ম্যালনিউট্রিশন 35%, 39%। এগুলো তো এটা অ্যাভারেজ গড়, কিন্তু যদি আপনার পকেটগুলো ধরুন, এখন সিলেটের একটা গ্রামাঞ্চলে কিংবা অন্যান্য যেটা বলা হচ্ছে কোনো কোনো অঞ্চলের পকেটগুলোতে, বিশেষ করে স্লামে, এই দরিদ্র মানুষদের মধ্যে কিন্তু এটার সংখ্যা অনেক বেশি। তাহলে যদি সেই যে শিশুটা, আমরা আজকে যখন বলছি যে টিকা দেওয়া হয়নি, এটা একটা ফ্যাক্টর, কিন্তু 6 মাসের নিচে তো টিকা দেওয়ার কথা ছিল না, 6 থেকে 9 মাসে দেওয়ার কথা ছিল না, অথচ 6 মাসের নিচে একটা বিরাট শতাংশ রোগী কিন্তু এখন এসে গেছে, 6 থেকে 9 মাসের মধ্যে এসে গেছে। এরা কেন এলো? এরা এলো, তার মানে হলো মা থেকে যে ইমিউনিটিটা আসার কথা, অ্যান্টিবডিটা আসার কথা, তার মায়ের যদি অপুষ্টি থাকে বা মা যদি ব্রেস্টফিডিং না করে, তাহলে আসেনি। দ্বিতীয় হচ্ছে, এসে থাকলেও যদি বাচ্চার শরীরে যদি যথেষ্ট প্রোটিন না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র ভাত খেয়েও যদি থাকে বাচ্চা, মানে যেটাকে বলে ক্যালোরি করেছে, কিন্তু ফুডের ডাইভার্সিটি নেই, ব্যালেন্সিং নেই। এবং আপনি শুনে অবাক হবেন যে এখানে 29% রোগীর বাচ্চাদের ফুডের ব্যালেন্সিং এখন পর্যন্ত নেই। এটা একদম ফাওয়ারি রিপোর্ট রয়েছে। তাহলে এই যে নিউট্রিশনের অভাব, তার সাথে অন্যান্য জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ওয়াটার বর্ন, ভেক্টর বর্ন। আপনি যদি দেখুন, ফ্লাডিং থেকে শুরু করে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। আমাদের এই যে স্টান্টিংয়ের মাত্রাটা, সেটা বললাম, এটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। 18 সাল থেকে 22 সালের ফিগারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে তার সাথে আপনার যে এয়ার পলিউশনের কথা চিন্তা করুন, এই যে বাচ্চাদের নিউমোনিয়া থেকে শুরু করে, কারণ এখানে যখন একবার ভালো হয়েও যাচ্ছে, আবার সে নিউমোনিয়া হয়তো নিয়ে ফিরে আসছে। এই বাচ্চাগুলোই কিন্তু অনেকে, বড়দের কথা বাদিয়ে দিলাম, ওটা সিওপিডির বৃদ্ধি তো অসম্ভব হারে হয়ে গেছে। তাহলে আমরা যখন এই সংক্রামক ব্যাধি নিয়ে আলাপ করছি, মেজলস আমাদেরকে ঘন্টা বাজিয়ে দিয়েছে, বা কোভিড বাজিয়ে দিচ্ছে, বা ডেঙ্গু বাজিয়ে দিচ্ছে, কিন্তু টিউবারকুলোসিস ভিতরে ভিতরে কিন্তু প্রচণ্ড রকমের মানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদেরকে এখন ভাবতে হবে একটা সিস্টেম অ্যাপ্রোচে, যেটা ডক্টর শিমুল বলছিলেন, যে আমাদেরকে আসলে যদি সমাধান করতে হয়, তাহলে এটাকে ওভারঅল সিস্টেমটাকে আমাদের নিয়ে ভাবা দরকার আছে হেলথের। এবং এটাকে আমরা বলি তখন কন্টিনিউশন অফ মেমোরি। আমাদের যে হেলথ মিনিস্ট্রিতে যেটা সমস্যা হয়েছে, যে আপনার যেটাকে বলা হয় যে কন্টিনিউশন কোনো ইয়ে নেই, ফাইলে আজকে যারা আসলেন তার আগের ঘটনাগুলো, সেগুলোর সাথে যে একটা যোগসূত্র থাকবে, সেটার মধ্য থেকে ধাপে ধাপে যে আমরা গ্রো করব, সেই বিষয়গুলো সম্পর্কে এটা এক ধরনের ডিমেনশিয়া রয়েছে সেখানে। তো আমাদের দরকার এখন কিন্তু এই যে শুধুমাত্র একটা অসুখ না, এই যেটাকে বলা হয় যে শুধুমাত্র একটা রোগ কেন্দ্রিক চিন্তা না, আসলে সামষ্টিক এক ধরনের সিস্টেম অ্যাপ্রোচে কী করা দরকার, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই কার্যকর পদক্ষেপগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সির দরকার রয়েছে, কোঅর্ডিনেশনও দরকার রয়েছে। প্রথম কথা যেটা ফজল ভাই বলছিলেন বা ডক্টর শিমুলও বলছেন, যে আমরা কারণগুলো কিছুটা খুঁজে বের করা, যে এই রোগের প্রাদুর্ভাবের কারণগুলো কী কী, এবং সেগুলো আমাদের দেশের বাস্তবতাতে, এমনকি জেনেটিক থেকে শুরু করে এনভায়রনমেন্টাল, পরিবেশ, ব্যবহারিক সব, মানে বিহেভিয়ারাল সব ফ্যাক্টরগুলো বের করা। সেগুলো থেকে তার পরপরই কিন্তু আসতে হবে যে এটার জন্য যে হিউম্যান রিসোর্স এবং ফাইন্যান্সিয়াল যে অ্যারেঞ্জমেন্ট এবং অর্গানাইজেশনাল অ্যারেঞ্জমেন্ট। দেখুন, এই ইন্টারিম গভর্নমেন্টেও কিন্তু আমরা মোটামুটি যে ডিরেক্টর ডিজিগুলোকে রিওরিয়েন্টেশন করে 3টা রিওরিয়েন্টেশন কিন্তু মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল এবং প্রায় প্রজ্ঞাপন স্টেজে চলে গিয়েছিল। একটা হলো আমরা সেবা, মানে এখন যেভাবে আছে নার্সিং, ফ্যামিলি প্ল্যানিং, সেবা, শিক্ষা, ওইভাবে না। একটা হলো ক্লিনিক্যাল সার্ভিসেস, একটা হলো এডুকেশন অ্যান্ড রিসার্চ, আর একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার। তো পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ারের চেন নেই। আপনার এই যে প্রতিরোধ ব্যাপারগুলো টিকা থেকে শুরু করে সবই তো একটা আসলে সুন্দর একটা চেইনের বিষয়। তা আমাদের ইপিআই খুব সুনাম কুড়িয়েছে, এটা সত্যি, কিন্তু এখন পর্যন্ত আমরা যদি এটার সঙ্গে যে অত্যন্ত প্রিভেন্টিভ মেজারগুলো, কারণ শুধুমাত্র টিকা দিয়ে আপনি প্রিভেন্ট করতে পারবেন না। এর মধ্যে সেখানে রয়েছে যে অনেকগুলো পাবলিক হেলথের স্টেপ রয়েছে, যেগুলোকে ছাড়া আপনি সংক্রামক ব্যাধিকে প্রিভেন্ট করতে পারবেন না। এবং সেই সঙ্গে নিউট্রিশন, সেই সঙ্গে হেলথ এডুকেশন, এই বিষয়গুলো, এনভায়রনমেন্ট, এবং সেই সঙ্গে ক্লাইমেট চেঞ্জ, সেই সঙ্গে নিউট্রিশন, ফুডের, এগুলো একটা কোঅর্ডিনেটেড যে এফার্ট, সেই এফার্টটা নিতে গেলে আমাদের পাবলিক হেলথ এবং প্রাইমারি হেলথ কেয়ার যে ডিজি এবং তার যে চেইন মিনিস্ট্রি পর্যন্ত একটা টিমের মাধ্যমে এই কাজগুলো কিন্তু সম্পন্ন করতে হবে। ডক্টর শাফিউন নাহিদ, আপনার কাছে একটু জানতে চাইবো, যেমনটা আপনি বলছিলেন যে ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু হামের সংখ্যাটা কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্প্রেড করেছে। বাংলাদেশে এই মুহূর্তে যদি আমরা সরকারি হিসেবটাকে চিন্তা করি, এই পর্যন্ত কতজন শিশু আসলে মৃত্যুবরণ করেছে?
এটা আমার এক্সাক্ট নাম্বারটা মনে হয়, বাট অ্যারাউন্ড 200 মনে হয়, 200-র মতো। এবং সেটা যদি গত বছর যেটা বলছে মরক্কোতে বোধহয় 113 না কতজন আমি দেখেছিলাম। আচ্ছা, তো সেই হিসাবে আমরা মোটামুটি হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দিস পয়েন্ট। যদি এই বছর অন্য দেশে কি এটা আমরা ঠিক এখন যেহেতু ডেটাগুলো অ্যাভেলেবল না, আমরা বলতে পারছি না। সো দ্যাটস ভেরি মানে খুবই দুঃখজনক যেটা হয়েছে। এবং যে জিনিসটা আরেকটু বোঝা দরকার যে এই যে মৃত্যুবরণ যারা করেছে তাদের একটা বড় অংশ কিন্তু তাদের বয়স কম। তারা এখন, আমরা তো 9 মাস বয়সে প্রথম টিকাটা দিই, তারপরে 15 মাস লিয়াকত স্যার বলছিলেন যে তারা হয়তো টিকার ওই বয়সই হয়, বয়সে হয়নি। এখানে তারপরে কিন্তু তারা হামের কারণে মৃত্যুবরণ করেছে। এখন এই আপনার কাছে একটু জানবো, যেমনটি লিয়াকত স্যার বলছিলেন যে শুধুমাত্র হাম কিন্তু নয়, টিবির রোগীদের সংখ্যাটা, টিউবারকিউলোসিস, রাইট, টিবির জন্য কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে সাফার করছে এবং এই সংখ্যাটার বৃদ্ধি পাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই হামের মতো টিবিটাও একটা সময় আমাদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে একটা সময়? অবশ্যই খুব ভালো একটা প্রশ্ন করেছেন। একটার সাথে আরেকটা কানেক্টেড জিনিস আমি এটা অ্যাড করি, সেটা হলো গ্লোবাল ফান্ড কিন্তু আমাদের টিবি, ম্যালেরিয়া, এইচআইভি এডসের টাকা দেয়। হ্যাঁ, তো ওরা কিন্তু ট্রানজিশন করছে 2032-এর পরে আমাদেরকে আর টাকা দেবে না। সুতরাং এই পুরো প্রোগ্রামটা কিন্তু আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে এবং এই ট্রানজিশন ফেজে কিন্তু আমরা আছি এখন। কিছু কিছু ক্ষেত্রে আমরা কি অতটুকু এটাকে কি বলবো যে চ্যালেঞ্জটাকে ফেস করার মতো কি আমরা ক্যাপাবল কিনা বা প্রস্তুত কিনা? আসলে আমরা মানে আমাদের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট আমরা একটা কাজ করছি, অ্যাকচুয়ালি রিসেন্টলি গবেষণা চলছে। আমরা এই ট্রানজিশনটা কীভাবে স্মুথ করা যায়, কিভাবে করা যায়, সেটা নিয়ে আমরা একটা অ্যাকচুয়ালি কাজ করছি। তো সেটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে কিছু কিছু জায়গায় সরকার প্রস্তুতি অলরেডি কিছু নিয়েছে, বাট হয়তো এনাফ না, আরও প্রস্তুতি নিতে হবে। এখানে ফাইন্যান্সিংয়ের বিষয় আছে, আরও বহু চ্যালেঞ্জ আছে। কারণ আপনি যদি দেখেন টিবি প্রোগ্রামটা কিন্তু মূলত সরকার একটা যে ন্যাশনাল টিবি প্রোগ্রাম আছে, প্লাস এই ব্র্যাক এবং অন্যান্য এনজিওর সাথে কোলাবোরেটিভ ওয়েতে কিন্তু কাজ করেছে। এখন ফান্ডগুলো না থাকলে তো এনজিওগুলো কাজ করবে না। তো তখন এই প্রসেসটা কীভাবে হবে, হিউম্যান রিসোর্সগুলো কীভাবে এখানে আসবে, এই জিনিসগুলো এখন শুধু কিন্তু ফাইন্যান্সিং বিষয় না। আপনি জানেন এখানে অনেক ধরনের হিউম্যান রিসোর্সের যে পলিসি, আমাদের আমলাতান্ত্রিক অনেক বিষয় চলে। আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ যে ফান্ডিং তো হচ্ছে, হয়তো তারা দিচ্ছে, কোন এক সময় তো বন্ধ করে দিবে, তখন হয়তো সরকার সেটার দায়িত্ব নেবে। এর বাইরেও যে সচেতনতার বিষয়টি, সেটা নিশ্চয়ই অনেক বেশি সিস্টেমের অনেক জায়গায় কাজ করতে হবে। ডক্টর আবু জামিল ফয়সাল স্যার, আপনার কাছে একটু জানবো যে আপনি যেমনটা বলছিলেন যে অপুষ্টির জন্য কিন্তু অনেক বাচ্চারা কিন্তু সাফার করছে, মৃত্যুবরণ করছে। এক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয় যে অভিভাবকদের প্রতি আপনার কি পরামর্শ থাকতে পারে? খুবই খুবই চমৎকার প্রশ্ন। অভিভাবক ঠিক বললে হবে না, বলতে হবে যে কমিউনিটি কিভাবে এঙ্গেজড হচ্ছে। আমাদের এই যে চ্যালেঞ্জ, যতগুলা কথাবার্তা এই পর্যন্ত হলো, টিবি ইত্যাদি, সামনে কিন্তু মানে ডেঙ্গুর সময় আসতেছে। এই যে গরম পড়তেছে, তারপর বৃষ্টি হবে, তারপরে মশা বংশবৃদ্ধি হবে এবং প্রচুর ডেঙ্গু রোগী হবে এবং তার মধ্যে থেকে আবার 2-4 জন মারা যাবে। তো আমাদের এই সব কিছুর পিছনে যেটা নাকি দরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর এককভাবে কাজ করে কখনোই এটাকে সামাল দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ওই অভিভাবকের কথা বললেন, অভিভাবক এবং আশেপাশের লোকজন, কমিউনিটি, আমার কমিউনিটি যদি এটার মধ্যে পার্টিসিপেট না করে, এঙ্গেজ না হয়, কিচ্ছু করা যাবে না। এই যে দেখেন আজকে যে বাচ্চাগুলো মারা গেল অপুষ্টির জন্য, এইখানে যে মানে কেন অপুষ্টি হইল সেটার একটা গোড়া কিন্তু ওই কমিউনিটিতে এখন ব্রেস্ট ফিডিংয়ের কথা যদি খুব জোরে সোরে বলতো এবং যে গর্ভবতী মাগুলা মানে প্রসব করার পরে তারা যেন অবশ্যই ব্রেস্ট ফিড করায়, এটার কথা কমিউনিটি কখনোই এখন আমরা শুনতেই পাই না। আমরা শুনতেই পাই না যে মানে বাচ্চাদেরকে অপুষ্টি দূর করার জন্য কী ধরনের খাবার দেওয়া উচিত। শুধু ওই বোতলের দুধ, ওই টিনজাত দুধ, ওইটাই খালি খাবার, কিন্তু আরও যে খাবার দেওয়া যেতে পারে, আরও যে আমাদের দেশীয় জিনিসপত্র দেওয়া যেতে পারে, এটার কথা কমিউনিটি কোনো কিছুই বলে না। মানে এখানে প্রফেসর লিয়াকত যেটা বলছিলেন যে আমাদেরকে একটা সমষ্টিগত, একটা হোলিস্টিক অ্যাপ্রোচে যেতে হবে এবং সেই হোলিস্টিক অ্যাপ্রোচে একটা সিস্টেমস অ্যাপ্রোচে যেতে হবে। সেই সিস্টেমসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের তো দায়িত্ব আছেই,
কিন্তু পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। যেমন আমাদের কিন্তু এই যে শহর অঞ্চলে এই মিউনিসিপ্যালিটি সিটি কর্পোরেশন, এইখানে কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনোই কাঠামো নাই, কোনো লোক নাই, কিচ্ছু নাই। তাহলে স্যার এই যে প্রাইমারি হেলথ কেয়ারের কথা বললেন, প্রথম প্রশ্নটা কিন্তু আসলে প্রশ্নবোধক চিহ্ন যদি বলি, এটার দিকেই কিন্তু আসে যে আমাদের এই সেক্টরটা কিন্তু খুবই দুর্বল। সেটা আসলে ঘাটতিটা কোথায় এবং সেটাকে আমরা কিভাবে আসলে ওভারকাম করতে পারি, সেই বিষয়টাই আপনার কাছ থেকেই জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জামিল স্যার, বিরতির আগে আপনি বলছিলেন যে কিছু কিছু গ্যাপ কিন্তু আমাদের রয়েছে, বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ার যেটা বাংলাদেশে রয়েছে, কিন্তু সেখানে আসলে পর্যাপ্ত চিকিৎসার যে সুযোগ সুবিধা সেখানে হয়তো নেই। যে দক্ষ জনবল যদি আমরা বলি, হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছে তারা কিন্তু অতটা কোয়ালিফাইড না বা ট্রেন্ড না। এই বিষয়ে আপনার কাছে একটু জানবো। মানে আমি আগে যেটা বলছিলাম যে কমিউনিটি সম্পৃক্ততা, সেইখানে কমিউনিটির লোকজনদেরও সচেতনতা, দক্ষতা, তাদেরকে তো বলতে হবে। তারপরই হলো কমিউনিটি হেলথ ওয়ার্কাররা। আমাদের হেলথের কাজ করার জন্য শুধুমাত্র ওই যে হেলথ অ্যাসিস্ট্যান্ট তাদেরকেই মনে করি যে তারাই কাজ করবে, কিন্তু এইখানে কমিউনিটিতে আরও অনেক ধরনের ওয়ার্কার আছে। ব্র্যাকের 50,000 কর্মী আছে। কই আমরা তাদেরকে কেন ব্যবহার করতেছি না? তাদেরকে কেন সম্পৃক্ত করা হচ্ছে না? আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের প্রায় 23,000 ওয়ার্কার আছে, তো কই তাদের কথা তো শুনি না। এই যে ডক্টর শিমুল যে কতক্ষণ আগে বলল যে আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্টরা 2025-এ ভীষণভাবে ওনারা সংগ্রাম করলেন ওনাদের বেতন বাড়ানোর জন্য এবং কাজ বন্ধ করে দিলেন, এবং সেই কাজ বন্ধটা প্রায় 3 থেকে 3.5 মাস এরকম ছিল। তো সেই সময় কেন সরকার ওই ফ্যামিলি প্ল্যানিংয়ের FWA-কে ইউজ করলো না? আচ্ছা, মানে এইখানে সরকারকে সবসময় একটা হোলিস্টিক ওয়েতে চিন্তা করতে হবে, সবাইকে সম্পৃক্ত করে কিভাবে কাজ করা যায় সেটা চিন্তা করতে হবে। আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট কাজ করলো না বলেই টিকা দিলাম না, তো এটা তো মারাত্মক অবহেলার পর্যায়ে যায়। মানে আমি এটা পুরো জিনিসটাকে সরকারি কর্মকর্তা এবং সব লেভেলের লোকজন, ইনক্লুডিং যারা নাকি পলিসি মেকার, তাদের একটা অবহেলার পর্যায়ে গেছে। তারা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে নেই, গুরুত্ব সহকারে নেয় নেই। গুরুত্ব সহকারে নিলে পরে তো ওই যে অন্য ওয়ার্কারদেরকে ইউজ করতে পারতো এবং ইউজ করে ওই গ্যাপটা সৃষ্টি হইতোই না। কিন্তু আজকে ওই গ্যাপটা সৃষ্টি হয়েছে, আমরা সেটারই এখন মানে দেখতেছি যে কি অবস্থা হইল। এইখানে সিস্টেমস অ্যাপ্রোচে সবচেয়ে বড় জিনিস যেটা একদম শুরু থেকে, মানে উপরে টপ থেকে যে নাকি লিডারশিপ থেকে একদম নিচ পর্যন্ত, ইনক্লুডিং দি কমিউনিটি, everyone has to be involved. আচ্ছা, It's a whole of society and the whole of the government. গভর্নমেন্টেরও ওই যে আমি বলতেছিলাম যে আপনার এই সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রাইমারি হেলথ কেয়ারের কোনো ব্যবস্থা নাই। তাহলে কি তার এইটার ব্যবস্থা আবার দিয়ে রাখছে মিনিস্টার অফ লোকাল গভর্নমেন্টকে। আচ্ছা, তো কই মিনিস্টার অফ লোকাল গভর্নমেন্ট তো কোনো আওয়াজ করে না, কোনো তাদের কোনো আওয়াজের কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। তো সেইটা কেন আমরা সবাইকে সম্পৃক্ত করে আচ্ছা, কেন এই আমরা যে প্ল্যান বলছেন করছি? কেন উত্তরটা আমি একটু লিয়াকত স্যার আপনার কাছে জানতে চাই। না, এই যে আগ থেকে আমরা বলছি যে আসলে আমাদের সবসময় একটা ফায়ার ফাইটিং অ্যাপ্রোচে হেলথে কাজ করা হয়েছে, যে এক্ষুনি একটা সমস্যা, আমি এখন আগুনটা নেভাবো, কিন্তু তারপরে কি হবে, এই সমন্বিত পরিকল্পনার অভাব রয়েছে আমাদের। এবং সেই সমন্বিত পরিকল্পনার কথা যখন বলা হয়েছে, এবং এমনকি এই ইন্টারিম গভর্নমেন্টের সময় হেলথ সেক্টর রিফর্ম কমিশন 370 পেজের ডকুমেন্ট করে দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু বহু ডকুমেন্ট, ইনস্টিটিউট হেলথ ইকোনমিক্স থেকেও অনেক ডকুমেন্টের উৎস রয়েছে আমাদের, কিন্তু আসলে দেখা যায় যে আবার ওই ফ্র্যাগমেন্টেড অ্যাপ্রোচে হয়। তো আমরা এখন কিছু আশান্বিত, যেমন ফয়সাল ভাই যেটা বলছিলেন
যে সিটি কর্পোরেশনের এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সম্পর্কিত যে অবহেলাটা, সেই জায়গাতে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী, যেটা কমিউনিটি হেলথ ওয়ার্কার যেটা আমরা বলছি, একটা প্রচণ্ড অভাব রয়েছে সংখ্যায়। যদিও মনে হবে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমরা যখন স্টাডি করেছি, ওয়ার্কলোড অ্যানালিসিস করেছি, তখন এটা পাবলিশড আছে যে প্রচণ্ড শর্টেজ রয়েছে। তো সেই জায়গাতে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী আমরা আশা করব যে সেগুলো কমিউনিটি ভিত্তিক হবে, এবং কমিউনিটি একদম, যেটা উনি বলছেন খুব গুরুত্বপূর্ণ, যে কমিউনিটির মানুষের সাথে একদম যোগসূত্র স্থাপন করতে হবে, এবং সেটা একটা সূত্র ধরে। তো এখানে আসলে শুধুমাত্র যেটাকে আমরা বলছি সামষ্টিক, সেটাকে আরেকটা কথা বলা হচ্ছে এখন যে ওয়ান হেলথ অ্যাপ্রোচ। ওয়ান হেলথ অ্যাপ্রোচটা হচ্ছে যে মানুষের স্বাস্থ্য নিয়ে শুধু ভাবলে আলাদা হয়ে চলবে না। মানুষের স্বাস্থ্যের সঙ্গে আমাদের পরিবেশের, আমাদের অন্য প্রাণীকুলের, আমাদের বৃক্ষরাজির, আমাদের সমস্ত কিন্তু একসঙ্গে যদি না ভাবতে শিখি, তো আজকে যেমন ধরুন ওয়াটারবর্ন ডিজিজ যখন হচ্ছে, যখন ভেক্টরবর্ন ডিজিজ হচ্ছে, মশা যখন ম্যালেরিয়া হচ্ছে বা ডেঙ্গি হচ্ছে, তখন কিন্তু ওই জায়গাটাকেও আমাদেরকে ভাবতে হচ্ছে। এবং সেই সঙ্গে প্রাণীর স্বাস্থ্যের সঙ্গে, এখন প্রাণীকে যদি বেশি করে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দিই, সে অ্যান্টিবায়োটিক কিন্তু আমার দেহে ফিরে আসছে, তাহলে সেটাও কিন্তু রেজিস্ট্যান্সের একটা প্রধান কারণ হয়ে উঠছে। তাহলে এই যে সংক্রামক ব্যাধির নিয়ন্ত্রণকে খুবই, শুধুমাত্র আমাদের ধারণা হয়তো তৈরি হচ্ছে যে টিকা দেওয়ার মাধ্যমে সব কিছু, টিকা অবশ্যই, টিকার কোনো বিকল্প নেই, এবং এটা কিন্তু এই সময়টাতেই কিন্তু সবার মধ্যে কাজ করছে যে ভ্যাকসিন দিলেই হয়তো আমরা এই সংক্রামক ব্যাধিগুলোকে আমরা প্রতিরোধ করতে পারব। এবং এইটা আবার এর বিরুদ্ধে এই যে ইউকে ইউএসএতে ডক্টর শিমুল যেটা বলছেন, সেখানে ভ্যাকসিন স্কেপটিক একটা বিরাট গ্রুপ তৈরি হয়েছে এই কোভিডের সময় থেকে। আপনি জানেন যে এখন যে যিনি স্বাস্থ্যমন্ত্রী ইউএসএ, তিনি নিজেই ভ্যাকসিন স্কেপটিক, এবং প্রচণ্ড রকমভাবে একটা গ্রুপ তৈরি হয়েছে। ও তাদের কিন্তু মিজলস বাড়ার একটা প্রধান কারণ ভ্যাকসিন না দেওয়া ইচ্ছাকৃতভাবে। তো এই জায়গাগুলোতে আমাদের সেদিক থেকে সেই সমস্যাটা বরং কম, কিন্তু অন্য দিক থেকে আমরা ওই যে বললাম যে ওয়ান হেলথ অ্যাপ্রোচ আমাদের মধ্যে নেই। এবং যেখানে স্বাস্থ্য, স্যার এই যে আপনি বলছেন যে ওয়ান হেলথ অ্যাপ্রোচটা আমাদের মধ্যে নেই, সেটাকে কিভাবে আসলে বিল্ড আপ করা যায়, সেই উত্তরটি আপনার কাছে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। ডক্টর শাফিউন, আপনার কাছে জানতে চাইবো, যেটা আসলে আমি জানতে চাচ্ছিলাম বেসিক্যালি, ডক্টর লিয়াকত স্যার, আপনি বলছিলেন যে ওয়ান হেলথ অ্যাপ্রোচের কথা, আপনি যদি আমাদেরকে বলতেন যে এই ওয়ান হেলথ অ্যাপ্রোচটাকে আমরা আসলে কিভাবে বিল্ড আপ করতে পারি। হ্যাঁ, ধরেন আপনার, আমাদের তো একদম মাইক্রো লেভেলে দেখি, অনেক সময় ডিসএগ্রিগেট লেভেলে দেখি, শুধু পাবলিক হেলথ অথবা কোনো একটা চিকিৎসা ব্যবস্থা, কিন্তু এটার সাথে সব কিছুই কিন্তু কানেক্টেড। আপনি যেমন যে আলোচনাটা আমরা অনেকবার করেছি, যে আপনার হচ্ছে যদি তার পুষ্টির অবস্থা খারাপ থাকে, তাহলে কিন্তু সে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি। এবং সেটা শুধু হামের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা পসিবল। একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি আপনার। আমরা একটা গবেষণা প্রপোজাল দেওয়ার জন্য এই যখন ডেঙ্গির যে প্রকোপটা বাড়ে কি করা যায়, সেটা নিয়ে আমরা একটা কাজ করেছিলাম। সেখানে আমরা দেখেছি বাংলাদেশে এই যে আপনার ফগিং মেশিন দিয়ে ধোঁয়া দেওয়া হয়, আমরা মনে করি কাজ করে, এই ওষুধটা কাজ করে কিনা এই গবেষণা নাই। তাহলে আমরা বছরের পর বছরে দিয়ে যাচ্ছি, কিন্তু এটা কাজ করছে কিনা আমরা এই গবেষণাটা করছি না। কারণ এই মশা কিন্তু সে এনভায়রনমেন্টের সাথে চেঞ্জ হয়। আপনি ডেঙ্গি মশাটা আগে পরিষ্কার পানিতে হতো, এখন ময়লা পানিতে হয়। সো আপনার এই যে চেঞ্জগুলো সে যে অ্যাডপ্ট করছে, সেইটা কিন্তু আমাদেরকে ফলো না করে, আমরা যদি কম্প্রিহেন্সিভলি না দেখি, আমরা কিন্তু অনেক কিছু মিস করে যাব। সো আই থিঙ্ক আমাদের যেই জায়গাটায় এখন প্রচুর গ্যাপ আছে, যে আমরা যেইভাবে কাজ করে যাচ্ছি আমরা এটাকে ওইভাবেই করতে চাই, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে গবেষণা বিভিন্ন ক্ষেত্রে অনেক ধরনের গবেষণা করা দরকার। আমাদের সক্ষমতার প্রবলেম আছে, এটা সত্য, কিন্তু সব গবেষণার জন্য অনেক মিলিয়ন মিলিয়ন ডলার লাগে না, অল্প টাকাও কিন্তু গবেষণা করা যায়। এবং সেটাকে পলিসিতে নিয়ে যাওয়া, মানে গবেষণা লব্ধ ফলটা কী করা যায়, সেই ওয়ান হেলথ অ্যাপ্রোচ যদি যেটা বলা হয়, শুধু হিউম্যান বিং না, অ্যানিম্যাল এবং যে আমাদের সব পুরা এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ চিন্তা করতে হবে। সেটা যদি আমরা না করতে পারি, তাহলে সেক্টর দিয়ে কাজ হবে, হলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। রাইট, এক্স্যাক্টলি। জাভেদ স্যার, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে যেমনটি বলছিলেন যে আমাদের নতুন সরকার যে স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছে, তারা কি আসলে আমাদের যে প্রত্যাশাটা জনসাধারণের, সেটিকে আসলে পূরণ করতে পারবে? অবশ্যই পারবে, যদি আমরা সবাই মিলে কাজ করি। আমাদের শুধুমাত্র তো স্বাস্থ্যমন্ত্রী
এখন তো নতুন আরেকজন যোগ হলো আমাদের হায়দার ভাই। তো এই মন্ত্রীদের দিয়েই যে প্রত্যাশা আমাদের আশা পূরণ হবে তা না, কিন্তু এইখানে অনেক কর্মকর্তা আছে, আমাদের সিভিল সার্ভিসের লোকজন আছে, ডাক্তাররা আছে সেই হাসপাতাল এবং উপজেলা হেলথ কমপ্লেক্স ইত্যাদিতে, কর্মী আছে, হেলথ ওয়ার্কার আছে একদম কমিউনিটি, তারপরে হলো যে কমিউনিটির লোকজনরা আমরা। তো সেই জন্য যদি প্রত্যাশা পূরণ করতে হয় তাহলে কিন্তু এই সবার মিলে কাজ করতে হবে। এবং আমি মানে বারবার করে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টের কথা উল্লেখ করতেছি এই জন্য, কারণ এখন শহরায়ন কিন্তু অনেক বেশি। উপজেলা লেভেলে ছোট ছোট শহর, ইভেন আমার বাড়ি চরে এখন দোতলা বিল্ডিং দেখছি। তার মানে কি যে ওইখানেও নগরায়ন হয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি আছে ওইখানে, মানে মানুষ বাস করতেছে। তো সেই যে নগরায়নের মানে স্বাস্থ্য বিষয়ক কাজ করার দায়িত্ব দিয়ে রাখছে আরেকজনকে, তো ওদেরকে তো সম্পৃক্ত না করলে ওদের প্ল্যানিংয়ের মধ্যে আনতে হবে, এবং প্ল্যানিংয়ের মধ্যে না আনলে এবং ওদের ওখান থেকে অর্থায়নের ব্যবস্থা করতে হবে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়ন উপরে ইয়ে করলে হবে না। ইভেন আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মানে আমাদের পকেট থেকে প্রায় 70-72% টাকা চলে যায়। আমাদের তো প্রত্যাশা যে আউট অফ এক্সপেন্ডিচার যেটা, সেটা যেন অনেকটা কমে আসে। তো সেই কমানোর জন্যই তো আমাদেরকে ওই যে দক্ষতা বাড়াতে হবে। সরকারের যত লোকজন আছে সবার, শুধু ডাক্তারের দক্ষতা না, শুধু নার্সের দক্ষতা না, সবার দক্ষতা বাড়াতে হবে। দূরদর্শিতার দিকে দৃষ্টি দিতে হবে। আগামীতে কি হতে যাচ্ছে আমরা সেইভাবে প্রস্তুত কিনা। আমাদের ইমার্জেন্সি প্রিপেয়ারনেস বলে, সেই ইমার্জেন্সি প্রিপেয়ারনেস তো হচ্ছেই না। আমাদের লোকজনকে প্রশিক্ষণ দেওয়া, সময় মতো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। খালি ওই যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে, ভালো, খুব ভালো। আপনি যেহেতু বলছেন যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে আগামীতে যে সংক্রামক ব্যাধিগুলো যেগুলো হয়তো আমাদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে, সেটার জন্য আমরা প্রস্তুত কিনা এক কথায় যদি আমাদেরকে বলতেন। এক কথায় হলো যে প্রস্তুতির যত ধাপ আছে সেই ধাপগুলো দিয়ে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তার মধ্যে প্রস্তুতির একটা ধাপ হলো যে প্রশিক্ষণ, কিন্তু তার আগে তো প্ল্যানিংয়ের দরকার। তো সেইটা সব কিছু দেখে, সব কিছু বুঝে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমার কাছে মনে হয় আমাদের আরও অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আবারও ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।